হ্যাঁ, বলছি তোমাদেরকে আজ মানে আজকে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে ইউনিট 3 মডিউল পড়তে, ওখানে দেখবে তোমাদের পাওয়ার এসি এবং তার সংক্রান্ত পাওয়ার ইত্যাদি বিষয়ে জিনিসপত্র রয়েছে আর কি। হ্যাঁ, তো সেইগুলো পড়ার জন্য এসি ফান্ডামেন্টালস এর কিছু কিছু জিনিস আমি আজকে পড়াবো। যদি আজকের দিনে কমপ্লিট না হয় তাহলে হয়তো আগামী দিনটাও লাগতে পারে। তো যা যা বলবো অলরেডি কিছু কিছু জিনিস হয়তো জানা আছে। আচ্ছা, প্রথম হচ্ছে এসি ফান্ডামেন্টাল সম্পর্কে আমি প্রথমেই একটা কথা বলতে চাই। কতজন এখানে আছো যারা এই ডিসি আর এসি এই ব্যাপারটাকে একদম ক্লিয়ারলি চেনো, যে হ্যাঁ এইটা এসি এইটা ডিসি? এখানে কতজন আছো যারা একদম ক্লিয়ারলি ব্যাপারটাকে চেনো? আমি কেন বলছি তার কারণটা হচ্ছে আমি এরপরে কিছু জিনিস আঁকতে চলেছি, ড্র করতে চলেছি। যে ড্র করা জিনিসগুলো দেখে তোমরাই বলার চেষ্টা করো যে আমি এসি আঁকছি না ডিসি আঁকছি। ঠিক আছে? সেটা কি না, ধরো দুটো টার্মিনাল ছিল, একটা টার্মিনাল এ, একটা টার্মিনাল বি। তুমি এর সাথে কি করেছো, একটা ভোল্ট মিটার কানেক্ট করেছো। ঠিক আছে? একটা ভোল্ট মিটার কানেক্ট করেছো। যে ভোল্ট মিটারটা এই রকম জায়গায় জিরো, এই দিকে গেলে হয়তো ধরো কথার কথা বলছি 100, আর এই দিকটায় গেলে হচ্ছে -100। অর্থাৎ এটা একটা এমনই ভোল্ট মিটার যেটা জিরো থেকে নেগেটিভেও কাউন্ট করতে পারে, জিরো থেকে পজিটিভেও কাউন্ট করতে পারে। এর ভেতরে কিছুই মেকানিজম নেই। তোমরা তো এটুকু জেনেই গেছো যে আমি ধরো দুটো মানে ভোল্ট মিটারেরও দুটো টার্মিনাল আছে। তো টার্মিনালটা যেদিকে দেবো, কারেন্টটা যেদিকে ফ্লো হবে, ডিফ্লেকশন টর্ক সেই দিকে তৈরি হবে। ধরো তোমার সাপোজ সাপোজ বলছি এটা তোমার ধরো প্লাস আর এটা তোমার ধরো মাইনাস। হুম, এবার এর সঙ্গে এইভাবে কানেক্ট করে দিয়েছো। তাহলে কি হচ্ছে, ভোল্টমিটারের ভিতর দিয়ে খুব লো কারেন্ট পাস করে, খুবই লো। যেটুকু যাই পাস করুক তার জন্য একটা ডিফ্লেকশন টর্ক ক্রিয়েট হবে, যেটা তোমরা পড়েছো অলরেডি। ধরো সেই ডিফ্লেকশন টর্ক এই দিক থেকে ক্রিয়েট হয়েছে, তাহলে কাঁটা এইদিকে হেলবে, অর্থাৎ পজিটিভের দিকে দেখাবে। আর যদি তুমি এটাকে নেগেটিভ করে দাও, অর্থাৎ এইখানটায় প্লাস না দিয়ে, সরি, এইখানটায় প্লাস না দিয়ে তুমি এইগুলোতে প্লাস দাও, অর্থাৎ এইটা প্লাস করে দাও, এটা মাইনাস করে দাও, তখন কারেন্টটা কি হবে, কারেন্টটা ধরো লো অ্যামাউন্টে কারেন্ট এই দিকে ফ্লো করবে, তখন ডিফ্লেকশন টর্কটা উল্টো দিকে তৈরি হবে, যার জন্য কাঁটাটা এরকম জায়গায় স্লাইড মুভ করবে, অর্থাৎ উল্টো দিকে মুভ করবে। তাহলে এই হচ্ছে তোমার একটা ভোল্টমিটার, যে আমাকে পজিটিভ ভোল্টেজ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ ভোল্টেজ দেখাতে পারে। ঠিক আছে? এরপর আমি কি করছি, এরপর আমি এরকম কিছু জিনিস করতে চলেছি। অর্থাৎ অর্থাৎ এইখানে কি ভোল্টেজ আছে আমি জানি না, এখানে পজিটিভ আছে নাকি নেগেটিভ ভোল্টেজ আছে, কি ভোল্টেজ আছে আমি জানি না। আমি যেই এটা কানেক্ট করেছি, ধরো আমি জানি না এটা কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে বা কোনটা পজিটিভ নেগেটিভ কিছুই জানি না আমি। মোট কথা আমার কাছে দুটো টার্মিনাল ছিল, এ আর বি। সেই এ বি টার্মিনালের সঙ্গে আমি একটা সিম্পল একটা ভোল্ট মিটার কানেক্ট করেছি। এবং কানেক্ট করার পর কি হলো, আমি ধরো দেখতে পাচ্ছি এখানে একটা রিডিং এসছে, ধরো কানাটা এরকম জায়গায় হেলেছে। তো রিডিং কত, আমি রিডিংটা দেখলাম +50, +50 আমি দেখলাম। দিয়ে কি করছি, একটা স্টপ ওয়াচ চালু করলাম, টাইমার। একটা স্টপ ওয়াচ চালু করলাম। কারণটা কি, কারণটা হচ্ছে এই দিকটা বরাবর আমি ধরো ভোল্টেজ প্লট করছি, এই দিকটা বরাবর আমি টাইম প্লট করছি, টাইম সময়। তো প্রথমে দেখছি ভোল্টেজ কত না +50, এরকম জায়গা ধরো +50 ভোল্টেজ এরকম রয়েছে। যত সময় যাচ্ছে দেখছি এটা ভোল্টেজটা কনস্ট্যান্ট আছে। আমি টাইম ধরে যাচ্ছি, দেখুন ভোল্টেজটা দিয়ে চেঞ্জ হয়নি, ভোল্টেজটা এরকম রয়েই গেছে +50। তার মানে কি সিদ্ধান্ত হলো, এখানে ডিসি আছে না এসি আছে, কোনটা আছে? ডিসি স্যার।
এটা সবাই বুঝতে পারছো যে এই জায়গাটা ডিসি আছে, এটা নিয়ে কোনো সেকেন্ড কারো কোনো প্রশ্ন নেই, একদম ক্লিয়ার। আচ্ছা, এটা বোঝা গেল যে বেশ ডিসি আছে। এবার ধরো আবার এইরকম কেস সেকেন্ড কোথাও একটা হলো, যেখানে তুমি দেখলে যে প্রথমে ছিল +50, ধরো ভোল্টেজটা দেখে তুমি দেখছো কাঁটাটা কোথায় রয়েছে, কাঁটাটাকে সবসময় দেখছো, কাঁটা দেখছো যে প্রথমে কিছুক্ষণের জন্য আছে +50, কিছুক্ষণ বাদ ওটা দুম করে কাঁটাটা ওই দিকে চলে গেল, উল্টো দিকে দিয়ে দেখাচ্ছে -50, এটা হচ্ছে -50, কাঁটাটা দেখাচ্ছে -50, আবার কিছুক্ষণ বাদ এটা দেখাচ্ছে +50, আবার দেখছো কিছুক্ষণ বাদ এটা দেখাচ্ছে -50, আবার আবার ধরো এখানটা কিছুক্ষণ বাদ দেখাচ্ছে +50 -50। হুম, তার মানে তুমি এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারছো, এটা কি ধরনের ওয়েভফর্ম, ডিসি না এসি? আমি যদি প্রশ্ন করি। এসি। হ্যাঁ, শুনতে পেলাম না। এসি। এসি। এসি, এসি, ও বলছে এসি। আচ্ছা, এই এসি কথাটার সঙ্গে সবাই সহমত, যে সবাই বলছে এটা এসি? ও বলছে এসি। হ্যাঁ স্যার এসি, হ্যাঁ স্যার এসি স্যার আচ্ছা, কিন্তু আচ্ছা এসি, হ্যাঁ ঠিক। কেন এসি বলছি? কারণ স্যার ওর মানে ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে। ডাইরেকশনটা চেঞ্জ অনেকভাবেই হতে পারে, কিন্তু ডাইরেকশনটা বেসিক্যালি স্যার এটা অল্টার করছে। একবার পজিটিভ, একবার ওটা অল্টার, পজিটিভে চলে টেকনিক্যাল যাচ্ছে, একবার টার্মটা নেগেটিভ। হচ্ছে, হ্যাঁ ঠিক, টেকনিক্যাল টার্মটা হচ্ছে ওটা অল্টার করছে, টেকনিক্যাল টার্মগুলো বলতে শেখো। ওকে। অর্থাৎ যখন কাঁটাটা ওইদিকে ছিল, তখন আমি যদি ধরে নিই এদিকটা প্লাস এদিকটা মাইনাস ছিল, কাঁটা যখন উল্টো দিকে হয়ে গেছে, তখন এদিকটা মাইনাস এদিকটা প্লাস হয়ে গেছে। আবার কিছুক্ষণ বাদ এদিকটা প্লাস এদিকটা মাইনাস হয়ে গেছে, আবার কিছুক্ষণ বাদ এদিকটা মাইনাস এদিকটা প্লাস হয়ে গেছে। সো দিস আর মুভিং অল্টারনেটিক্যালি, অল্টারনেটিক্যালি চেঞ্জ হচ্ছে, একবার প্লাস মাইনাস। যেহেতু অল্টারনেটিং চেঞ্জ হচ্ছে, ওই অল্টারনেটিং কথাটার জন্য ওখান থেকে অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এসি কথা টার্মটা এসেছে। তার মানে হচ্ছে যে আমি একটা সিস্টেমকে এসি কখন বলবো, যখন তার দুটো বা যে কটা তিনটে যে কটা যাই টার্মিনাল থাক, তার মধ্যে ভোল্টেজগুলো যখন অল্টার করবে, অর্থাৎ একবার পজিটিভ একবার নেগেটিভ, আবার একবার পজিটিভ আবার একবার নেগেটিভ, উইথ রেসপেক্ট টু সেকেন্ডটা, সেকেন্ডটা রেসপেক্টে একবার পজিটিভ একবার নেগেটিভ, পজিটিভ নেগেটিভ এই করছে। ঠিক আছে, তাহলে আমি সেক্ষেত্রে বলবো যেটা অল্টার করছে, এবং সেক্ষেত্রে আমি বলবো এসি। তাহলে এটা বুঝতে কারো প্রবলেম নেই, এটা খুব সোজা হলো, ঠিক আছে। এবার ধরো ধরো আমি এবার এটা যেটা এঁকেছি এই ওয়েব ফর্মটাকে সবাই জানে, এটাকে কি ওয়েব ফর্ম বলে, এটাকে এই ওয়েব ফর্মটাকে কি বলে? থ্রি স্কোয়ার। এটাকে বলা হয় স্কোয়ার ওয়েব ফর্ম। হুম, স্কোয়ার মানে বুঝতেই পারছো, দেখো স্কোয়ারের মতো রয়েছে, সেটা স্কোয়ার ওয়েব ফর্ম নাম এটা। তো তোমরা অনেক রকম ওয়েব ফর্মের কথাও শুনেছো, যেমন ধরো এইটা হচ্ছে স্কোয়ার ওয়েব ফর্ম দেখালাম, এরপরে একটা ওয়েব ফর্ম দেখাচ্ছি, এটা কি ধরনের ওয়েব ফর্ম? এটা কি ধরনের ওয়েব ফর্ম? ট্রায়াঙ্গেল। এটাকে হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েব ফর্ম, ঠিক আছে। অর্থাৎ আমার এই ভোল্টেজটা কি প্যাটার্নে চেঞ্জ হচ্ছে, সেই প্যাটার্নের যে প্যাটার্নে চেঞ্জ হচ্ছে, এখানে দেখো ভোল্টেজটা চেঞ্জ হয়েছে, প্রথমে কম ছিল, তারপর আস্তে 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 ভোল্টেজটা বেড়েছে, টাইম যত গিয়েছে গিয়ে একটা পিকে পৌঁছেছে, দিয়ে আবার কমতে শুরু করেছে, কমে একটা জায়গায় এসেছে, আবার আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, বেড়ে একটা জায়গায় গেছে। তাহলে এর যে কমা বাড়ার নেচারটা দেখো ট্রায়াঙ্গেলের মতো দেখতে, সেই জন্য বলা হয় ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্ম। এরপর আমি একটা ওয়েভ ফর্ম দেখাচ্ছি, এটাকে কি বলে জানো, এটার নাম কি? স্যার হুম, কিসের মতো দেখতে এটা? করাত, করাতের মতো দেখতে না, করাতের দাঁতগুলো এরকম হয় না? করাত ইংরেজি হচ্ছে স, আর দাঁত ইংরেজি হচ্ছে টুথ, স টুথ ওয়েব ফর্ম এটা। দেখো একটা করাত, যে করাত দিয়ে দেখবে কাঠ কাটে, সে করাতের দাঁতগুলো দেখবে ঠিক এরকম দেখতে, এটাকে বলা হয় স টুথ, সয়ের টুথ। ওকে, আচ্ছা কেউ একটা মাইকটা মনে মিউট হয়ে, হ্যাঁ ঠিক আছে। তো এইটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, এইটা হচ্ছে স টুথ।
ওয়েবফর্ম গুলোকে চিনে রাখো, আগেই বলছি। জাস্ট কিছু মানে এবার ওয়েবফর্ম সম্পর্কে আমি চারটে কথা বলছি। যেমন আগের এখানে আমি স্কোয়ার ওয়েবফর্ম দেখিয়েছি, এরপরে আরো দুটো দেখালাম ট্রায়াঙ্গুলার ওয়েবফর্ম, এটাকে বললাম সটুথ ওয়েবফর্ম, ঠিক আছে। এরপরে একটা ওয়েবফর্ম দেখাচ্ছি যেটা তোমরা সবাই চেনো, একটু বেঁকে যাচ্ছে, হ্যাঁ এখানে যেখানে মাউসটা রেখেছি না এখানে বেঁকে যাচ্ছে, তাও বেঁকে গেল। তো এটা একটা সাইনোসয়েডাল একটা ওয়েবফর্ম, আমি ঠিকঠাক আঁকিনি, সাইনোসয়েডাল একটা ওয়েবফর্ম, ঠিক আছে। এটা তোমরা সবাই চেনো। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমি এখানে যে বিভিন্ন রকম ওয়েবফর্ম এঁকেছি, ওয়েবফর্ম মোটামুটি এই কত রকমেরই হয়, অর্থাৎ এগুলো হচ্ছে পিরিয়ডিক ওয়েবফর্ম। পিরিয়ডিক কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর দেখো টোটাল ওটা আবার রিপিট হতে থাকে। যেমন ধরো এইখানে দেখা যাচ্ছে যে আমি যদি এইখান অবধি একটা টাইম ধরি, এই টাইমটা পর দেখো ওটা আবার রিপিট হয়েছে, আবার এই টাইম পর আবার রিপিট হয়েছে, এখানেও তাই পার্টিকুলার এই টাইমটা পর দেখো ওয়েবফর্মটা রিপিট হয়েছে। তাহলে এদেরকে বলা হয় যে ওয়েবফর্মগুলো একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের পর রিপিটেটিভ নেচারে এগোতে থাকে তাদেরকে বলা হবে পিরিয়ডিক ওয়েবফর্ম। অর্থাৎ যাবতীয় ট্রায়াঙ্গুলার, সটুথ, দেন ইউর স্কোয়ার, হ্যাঁ, তারপর তোমার সাইন, এগুলো সব হচ্ছে দেখো পিরিয়ডিক ওয়েবফর্ম, ঠিক আছে। তাহলে ওয়েবফর্ম সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে বিভিন্ন ওয়েবফর্ম ধরো বিভিন্ন রকম ইকুয়েশন হয়ে থাকে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি তোমাকে একটা ওয়েবফর্ম দেখাতে চলেছি, অর্থাৎ এই সিস্টেমটাই দেখাই, এই সিস্টেমটাতে দেখাই, এই সিস্টেমটায় মনে করো এবার তুমি, হ্যাঁ এই প্রসঙ্গে একটা কিছু কথা একটু বলে দিই। সেটা হচ্ছে যে এই যে ভোল্টেজের কাঁটাটা একবার এদিকে নড়ছে একবার এদিকে নড়ছে, এই গ্রাফে প্লটটা কে করেছে? এটা তুমি করেছো। কারণ একবার দেখেছো +50 কিছুক্ষণ সময়ের জন্য, আবার দেখেছো -50, আবার দেখেছো +50, তাহলে এই যে গ্রাফটা তুমি খাতায় এঁকেছো। তোমরা কি এমন কোনো যন্ত্রের নাম জানো যে যন্ত্র একদম পুরো এটাকে একদম গ্রাফে পুরো দেখিয়ে দিতে পারে? সেই যন্ত্রটার নাম হচ্ছে অসিলোস্কোপ, ঠিক আছে। ল্যাব খুললে তোমাদের সমস্ত রকম অসিলোস্কোপ দেখিয়ে দেওয়া হবে। অসিলোস্কোপ হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রের মধ্যে কি হয়, এই যে তুমি ভোল্ট মিটারটা লাগিয়েছো, অসিলোস্কোপ একটা এরকম একটা যন্ত্র, আমি দেখিয়ে দিচ্ছি। এই রে কেলো করেছে, এটা কি এলো? এটা একটা যন্ত্র, ঠিক আছে। এই যন্ত্রটা কি কাজ করে না, এই যন্ত্রটা বেসিক্যালি দেখো, দেখতে পাচ্ছ এখানে একটা স্ক্রিন আছে আর অনেক সুইচ আছে, অনেক বাটন ফাটন অনেক কিছু আছে এর মধ্যে। তো এর মধ্যে একটা বিশেষ, এখান থেকে একটা বিশেষ ধরনের একটা তার এরকম করে বেরিয়ে এসেছে, সেই তারের দুটো মুখ আছে, একটা মুখকে এইখানে কানেক্ট করে দাও, একটা মুখকে এইখানে কানেক্ট করে দাও। এবার তুমি দেখতে পেয়ে যাবে, ধরো এই যে ইয়েটা রয়েছে, এই যন্ত্রটা এখানে বড় করি, এই যে যন্ত্রটা দেখো, যন্ত্রের একটা স্ক্রিন আছে, গ্রাফ গ্রাফ প্লট করার মতো একটা স্ক্রিন আছে। তো সেইখানে দেখবে, দেখবে হয়তো এরকম করে একটা একটা সুন্দর একটা সাইন ওয়েভ ফুটে উঠেছে এরকম করে। সাইন ওয়েভটা ঠিকঠাক হলো না, মানে মোট কথা বলছি আর কি, এরকম দেখবে একটা ধরো সাইন ওয়েভ এসেছে, বা ধরো সাইন ওয়েভ নয়, ধরো সিম্পল একটা এরকম স্কোয়ার ওয়েভ এসেছে। যে স্কোয়ার ওয়েভের কথা আমি একটু আগে বলছিলাম, এটা আমি ব্ল্যাকে রেড কালার আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। একটু বাঁকা বাঁকা হচ্ছে, হুম। দেখবে একদম এই যন্ত্রটার মধ্যে একদম এই ওয়েবফর্মটা ফুটে উঠবে। এবং শুধু তাই নয়, এই ওয়েবফর্মটা থেকে তুমি বুঝতেও পারবে যে কিভাবে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ভ্যালু কত, মানে এখানেও তুমি ভোল্টেজ মেজারমেন্ট করতে পারবে, দেখবে ভোল্টেজটা কত থেকে কত চেঞ্জ হচ্ছে না হচ্ছে, এই যন্ত্রটার ভেতরে সব দেখা যায়। শুধু তাই নয়, এই যন্ত্রের ভেতরে এটাও দেখা যায় যে এই সময়টা কত, এই টাইমটা কত, যে টাইমটা আমি বলছি এই টাইমটা কত সেটাও দেখা যায়।
এবং এই ভ্যালু, এই ওপর আপার ভ্যালু কত, এখানে লোয়ার ভ্যালু কত, সব কিছু দেখতে পাওয়া যায় যন্ত্রে। হ্যাঁ, তো বক্তব্যটা হলো যে এই যন্ত্রটাকে বলা হয় মানে অসিলোস্কোপ। অসিলোস্কোপ দু রকম হয়ে থাকে, পরে বলবো। অসিলোস্কোপ মানে এই চ্যাপ্টারে রয়েছে, সার্কিট থিওরিতেও আছে, বেসিক ইলেকট্রনিক্সেও আছে। ক্যাথোড রে টিউব আছে একটা, আর তোমার একটা আছে ডিজিটাল স্টোরেজ। মোট কথা এইখানে তুমি এই টার্মিনালে যেরকমই দিয়ে দাও, তার ভেতরে ওয়েব ফর্মটা এখানে চলে আসবে। এবার মনে করো তোমার এই সিস্টেমে তুমি বিভিন্ন রকম ওয়েব ফর্ম দেখতে পাচ্ছ। কিরম কিরম ওয়েব ফর্ম দেখাই তোমাকে। মনে করো তোমার এই হচ্ছে দুটো টার্মিনাল, এ এবং বি। এই এ আর বি এর মধ্যে তুমি একটা অসিলোস্কোপ কানেক্ট করেছো, এবং অসিলোস্কোপের গ্রাফের স্ক্রিনে তুমি ধরো এরকম একটা ওয়েব ফর্ম দেখছো। আমার হাত না খুব বাঁকছে, মাউস। ধরো এরকম একটা ওয়েব ফর্ম দেখেছো। আমার প্রশ্ন হচ্ছে এটা কি এসি না ডিসি? কোনটা? এসি স্যার। এটা অবশ্যই এসি। হ্যাঁ, সবাই বুঝতে পারতো, অল্টার করছে। একবার পজিটিভে গেছে, আর একবার দেখো নেগেটিভে গেছে। আবার কিছু সময় বাদ আবার দেখো পজিটিভ এসেছে, আবার কিছু সময় বাদও নেগেটিভে গেছে। তাহলে পজিটিভ নেগেটিভ করতে করতে চলেছে, মানে অল্টার করছে, তার মানে এটা হচ্ছে এসি। বেশ, বোঝা গেল। নেক্সট আমি আরেকটা ওয়েব ফর্ম আঁকছি। সিঙ্গাড়া হয়ে গেল দেখতে। আচ্ছা, এইটা এসি না ডিসি? স্যার এটা ডিসি, কিন্তু বাট স্মুথ ডিসি নয় মনে হয়। ঠিক, একদম ঠিক বলেছো। এইটা হচ্ছে ডিসি। তা তোমরা ডিসি আর এসির পার্থক্যটা চিনতে শিখে গেছো। কারণ দেখো, এটা যাই হোক, ধরো এই ভ্যালুটা হচ্ছে প্লাস, আমি কথার কথা বলছি, +70। আর এই ভ্যালুটা হয়তো কথার কথা আমি বলছি +20। অর্থাৎ দেখো, প্লাস থেকে প্লাস, হ্যাঁ ভ্যারি করেছে। প্লাস থেকে একবার 20-তে এসেছে, আবার 70-এ গেছে, আবার 20-তে গেছে। কিন্তু দেখো অলওয়েজ এটা তো পজিটিভে রয়েছে, এটা তো নেগেটিভ হাফের এই দিকে তো আসেনি। অর্থাৎ এর ডিরেকশন তো চেঞ্জ হয়নি। এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, তারা তাই আছে। কিন্তু হ্যাঁ, এই ভোল্টেজটা একবার বেড়েছে, আবার আস্তে আস্তে ভোল্টেজ কমেছে, আবার আস্তে আস্তে ভোল্টেজ বেড়েছে, আবার আস্তে আস্তে ভোল্টেজ কমেছে। কিন্তু কখনোই এমনটা হয়নি যে এদিকটা নেগেটিভ হয়ে গেছে, এদিকটা পজিটিভ হয়ে গেছে। সেটা তো একবার হয়নি, উল্টায় তো নেই। তাহলে যদি না উল্টায়, তখন আমি এটাকে বলবো যে না, এটা ডিসি। এটা তাহলে অবশ্যই ডিসি। তাহলে এইটাও ডিসি। আবার এই প্রথমে একটা ছবি এঁকেছিলাম এইরকম, এইরকম, এটাকে আমি ডিসি বলছিলাম। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? ও যেমন বললো যে স্যার এটা স্মুথ ডিসি ছিল, এটা স্মুথ নয়, তখন এই ডিসিটাকে বলা হয় পালসেটিং ডিসি। অর্থাৎ এই ডিসির মধ্যে অনেকগুলো পালস আছে, এটাকে বলা হয় পালসেটিং ডিসি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই যে পালসেটিং ডিসি কথাটা বলছি, তার মানে কি, এটা ডিসি মানে কি, এটার ভ্যালুটা হচ্ছে একবার বেড়েছে একবার কমেছে, একবার বেড়েছে একবার কমেছে। এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি পালসেটিং ডিসি। সেটা এরকমও হতে পারে, বা ধরো এরকম কোনো ছবিও হতে পারে। এই ধরো তোমার কার্ভ, আর স্কোয়ার ওয়েভটা ধরো এই এরম রয়ে গেছে। অর্থাৎ এই মেন অ্যাক্সিসটা নিচে নামেনি, দেখো যা রয়েছে ওপরের মধ্যেই রয়েছে। তার মানে এটা হচ্ছে তার ডিরেকশন চেঞ্জ করছে না, কিন্তু ভোল্টেজের একটা ভ্যারিয়েশন রয়েছে। তো তখন আমি এটাকে বলে দেবো পালসেটিং ডিসি। এগুলো সব হচ্ছে পালসেটিং ডিসি। ডিসি বটে, এবার পালসেটিং ডিসি। তার মানে আমি একটা সিদ্ধান্তে আসতে পারছি যে যতক্ষণ না আমার টার্মিনালের ভোল্টেজ দুটো অল্টার করে যাচ্ছে, তার আগে আমি ওটাকে অল্টারনেটিং অর্থাৎ এসি বলবো না। কমতে বাড়তে পারে, ইভেন কি এমন কি কমে জিরোও হয়ে যেতে পারে। ধরো এই ভোল্টেজটা এরকম হলো যে পুরো ধরো কমে জিরো হয়ে গেল, কিরকম হলো ব্যাপারটা বলতে চাইছি না। ধরো এই তোমার কার্ভ, স্কোয়ার ওয়েভফর্মটা এরকম আছে। অর্থাৎ তুমি যদি ভোল্ট মিটার এটা ইন্সপেক্ট করো ভোল্টেজটাকে, তাহলে দেখবে কি ভোল্টেজের কাঁটাটা একবার এদিকে আর একবার জিরো দাগে। এই জিরো থেকে ধরো এখানে যে ভ্যালু, পার্টিকুলার যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা অবধি ও ভ্যারি করছে। কাঁটাটা কখনোই এই দিকে আসেনি,
আসেনি, জিরোর বাঁ দিকে আসেনি, তার এটা হচ্ছে পালসারিং ডিসি। যতক্ষণ না ও অল্টার করছে তার আগে আমি ওকে অল্টারনেটিং বলবো না। আর যদি একটু অল্টার করে যায়, হালকা ধরো একটুখানি অল্টার করে গেছে, হালকা, খুব অল্প ধরো, মানে হয়তো একটু জাস্ট নেমে এসেছে এরকম, সঙ্গে সঙ্গে তাকে আমি বলে দেবো হ্যাঁ এটা এসি, এবার এটা এসি হয়ে গেছে। একবার যদি ডিরেকশন অল্টার করে তো এসি, এবার সেটা যেভাবেই করুক, ওপর দিকটা বেশি নিচের দিকটা কম হতেই পারে এরকম, ঠিক আছে। তো বক্তব্যটা হলো যে এবার এই এসি তো বুঝলাম, তারপর এবার আমাদের খেয়াল করে দেখো, তাহলে আমাকে তো এসি ম্যাক্সিমাম এসি ডিসি দুটোকেই জানতে হবে। তার কারণটা কি, আমাদের বাড়ির যে ইলেকট্রিসিটি সাপ্লাই এটা ডিসি না এসি? সবাই জানো এটা এসি, শুধু এটা বাড়িরটা কেন, বাড়ি থেকে আরম্ভ করে গোটা দুনিয়া এসিতে চলছে। একমাত্র হ্যাঁ কিছু জায়গা বাড়ির ইনভার্টারের যে ব্যাটারিটা, ব্যাটারি পোর্শনটুকু অবধি হচ্ছে তোমার ডিসি। তুমি একটা টর্চ ইউজ করছো ডিসি, তোমার মোবাইল ফোনের যে ব্যাটারিটা, যে মোবাইল ফোনকে সাপ্লাই দিচ্ছে ডিসি, ইভেন তোমার মোবাইলের চার্জারটা যেটা দিয়ে চার্জ হচ্ছে তার আউটপুটটা সব ডিসি। মানে দেখো ডিসি ব্যাপারটার সঙ্গে ব্যাটারির একটা সম্পর্ক আছে, অর্থাৎ যেখানে আমি স্টোরেজের ব্যাপারটা ভাববো, স্টোরেজ করা, সেখানে আমি ডিসি নিয়ে ভাববো। আর আদারওয়াইজ রানিং যে ইলেকট্রিসিটি, অর্থাৎ যাতে আমার লাইট ফ্যান বাড়ির সব কিছু চলছে, সব কিন্তু এসি, সব। তো সেই কারণেই আমার এসিটা নিয়ে আমার যথেষ্টই ভাবতে হচ্ছে। হ্যাঁ, এবার সেই যে এসি নিয়ে আমি ভাববো, তো এসি নিয়ে ভাবার আগে অনেকগুলো জিনিস এসে দাঁড়ায়। হুম, সেটা কিরকম, কি কি জিনিস এসে দাঁড়ায় দেখো। ধরো তোমার কাছে একটা ওয়েব ফর্ম আছে এরকম, ওই পালসেটিং ডিসি গোছের কিছু একটা ওয়েব ফর্ম আছে, এই আর এই, ধরো একটা ওয়েব ফর্ম আছে, কত কত তুমি দেখলে ভ্যালুগুলো কত কত দেখলে, ধরো আপার ভ্যালুটা দেখলে +70, আর এই লোয়ার ভ্যালুটা দেখলে +20। হুম, এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, এই এই টার্মিনালে তুই কত ভোল্টেজ দেখতে পাচ্ছিস, ধরো তোমাকে জিজ্ঞেস করো, তুমি এটাকে ওয়েব ফর্মের অসিলোস্কোপ লাগিয়ে দেখলে এইরকম একটা নেচার, বা ভোল্ট মিটার মেজার করে দেখলে এরকম একটা নেচার। তখন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি এখানে কত ভোল্টেজ পাচ্ছ, তুমি কি অ্যান্সার দেবে? কেউ একটু বলো দেখিনি কি অ্যান্সার দেবে, বলো যা আবার বলুন স্যার, আবার বলুন। আমি বলছি যে ধরো তোমার কাছে দুটো টার্মিনাল আছে এ আর বি, এই এ এবং বি টার্মিনালে তুমি আইদার ভোল্ট মিটার লাগিয়েছো বা কোনো ওই অসিলোস্কোপ যে যন্ত্রটা দেখালাম আমি এখানে, এই যন্ত্রটা, এইটা লাগিয়েছো, লাগিয়ে এইরকম একটা ওয়েব ফর্ম পেয়েছো, দেখেছো যে আপার ভ্যালুটা হচ্ছে +70 আর এর লোয়ার ভ্যালুটা হচ্ছে +20, ফিক্স নয়, ভ্যারিয়েবল। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এইখানে কত ভোল্টেজ আছে, তুমি কি উত্তর দেবে? যা মনে হচ্ছে সেটাই বলো, ভুল। স্যার অ্যাভারেজ ভ্যালুটা বলবো। হ্যাঁ, তখন তুমি অ্যাভারেজ ভ্যালুটা বলবে, আর অ্যাভারেজ ভ্যালু কত, তখন অ্যাভারেজ ভ্যালুটা বলবে যে তুমি দেখলে ভ্যারি করছে না, 70 থেকে 20, 70 থেকে 20 ভ্যারি করছে, আর স্বাভাবিকভাবেই, খুব স্বাভাবিকভাবেই তোমার মনে আসা উচিত যে তাহলে আমি অ্যাভারেজ ভ্যালুটা বলি, অর্থাৎ +70 প্লাস +20, মানে শুধু 20 লিখলাম আমি, ডিভাইডেড বাই 2 করলে কত হয়, 70 আর 20 তে 90/45 ভোল্ট। তখন তুমি বলে বসলে যে এখানে যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে 45 ভোল্ট। ওই তুমি অত ফেনিয়ে বলার দরকার নেই যে ওটা এরকম হচ্ছে 70-এ যাচ্ছে আবার 20-তে নামছে, আবার 70-এ যাচ্ছে 20-তে নামছে, এরকম বলে লোকজন কনফিউজড হয়ে যাবে। তুমি তখন কি করলে, আপার ভ্যালু আর লোয়ার ভ্যালু নিয়ে তার একটা অ্যাভারেজ ভ্যালু বলে দিলে, দেখো সিম্পল, এটা একটা অ্যাভারেজ ভ্যালু নিলাম আমি, তাই না? বেশ, এর ক্ষেত্রে তো মিটে গেল, এটা এসি নয়, এটা এটা পালসারিং ডিসি ছিল, মিটে গেল, কোনো অসুবিধা নেই। আর যদি স্মুথ ফিক্স ডিসি হয়, সে তো চেঞ্জই হচ্ছে না, ওটা তো অত ভোল্টেজ দেখাই যাবে, ভোল্টমিটার কাঁটা, এক্ষেত্রে কি হবে, ভোল্টমিটার কাঁটাটা সবসময় নড়বে, একবার ওদিকে একবার এদিকে, সবসময় নড়তেই থাকবে। আর এক্ষেত্রে ভোল্টমিটার কাঁটা কি একটা জায়গায় ফিক্স হয়ে আছে, অত ভোল্টেজ দেখতেই পাচ্ছ তুমি, যা দেখবে ধরো এখানে 40 ভোল্ট দেখলে বলে দেবে হ্যাঁ এখানে 40 ভোল্ট আছে। কিন্তু যদি তোমার কাছে পালসেটিং ডিসি আসে, তখন সেক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা মাথায় আসে যে আমরা একটা অ্যাভারেজ করে বলে দেবো এই হচ্ছে আমার ভ্যালু। কিন্তু সমস্যাটা হয়ে যাবে যখন ওটা এসি হয়ে যাবে, আবার বাঁকা বাঁকা আঁকলাম,
ধরো এরকম একটা ওয়েবফর্ম আছে, যেখানে একটা সাইনুসয়েডাল একটা ওয়েবফর্ম নিয়েছো তুমি, ঠিক আছে, এবং মেপে দেখছো কত, ধরো এদিকটা দেখছো এবার তোমাকে কেউ ভোল্টেজ জানতে চাইলো, কি করবে তুমি? করবে অ্যাভারেজ করবে? স্যার অ্যাভারেজ নিলে পরে 0 হয়ে যাবে। হুম, 50 প্লাস মাইনাস 50/2 করতে গিয়ে কি অবস্থা হবে? 0 ভোল্টেজ। তুমি তখন বলবে যে ও এই টার্মিনালের মধ্যে না 0 ভোল্টেজ আছে, অ্যাভারেজ ভ্যালু বলে দিলে যে হয়ে গেল সেটা 0 ভোল্ট, দিয়ে এখানে কেউ হাত দিল সে এক বলেই ছবি হয়ে গেল। সে তোমাকে তখন গাল দেবে যে তুই বললি যে ভোল্টেজ নাই, 0 ভোল্টেজ আছে, আমি হাত দিলাম। তাহলে প্রশ্নটা এখানে এসে দাঁড়ায় যে আদৌ আমি যে অ্যাভারেজ ভ্যালু দুম করে 0 ভোল্ট বলে দিলাম, আদৌ কি এখানে 0 আছে? 0 তো নয়, একটা রীতিমতো ভালো অ্যামাউন্টের একটা ভোল্টেজ আছে। তখন বলছে যে এই ক্ষেত্রেই তোমার এই মামুলি অ্যাভারেজের ভোল্টেজ এইসব ক্ষেত্রে বাদ দাও, এইসব আর চলিবে না, সোজা কথা এসব চলবে না। তখন বললো যে তখন দেখা গেল তাহলে আমরা এসি মানে এই যে একদম অল্টারনেটিং যে ধরনের ওয়েবফর্ম গুলো আছে তাদের ক্ষেত্রে আমরা অ্যাভারেজ ভ্যালুটা কি করে বলবো, অর্থাৎ মিন, এই যে এটা হচ্ছে মিন ভ্যালু, তো আমি এক্ষেত্রে মিন ভ্যালুটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে আমি এই মিন ভ্যালুটা কি করে বলবো, তো বলা সম্ভব হচ্ছে না। তখন একদল বিজ্ঞানী বললো শোনো, এই নেগেটিভ ব্যাপারটাকে না এইভাবে একবার পজিটিভ একবার নেগেটিভ এইরকম করে দিয়ে দরকার নেই, একটা নতুন একটা মিন বের বের করার একটা মেথড তৈরি করো। কিরকম মেথড না বলছে, প্রথমে স্কোয়ার করে দাও, দেন রুট করে দাও, অর্থাৎ যে ভোল্টেজগুলো তোমার আছে এই যে +50 তার হোল স্কোয়ার করে দাও, সব স্কোয়ারদের অ্যাভারেজ নাও, অ্যাভারেজটাই করবে বাট স্কোয়ারদের অ্যাভারেজ করবে। স্কোয়ার তো স্কোয়ার সব স্কোয়ার, ধরো আরো আরো যদি কোনো ভোল্টেজ থাকে প্লাস ডট 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 ডট, ধরো আরো একটা সামথিং আছে তার স্কোয়ার, যে অনেকগুলো থাকে তাহলে বাই টু এন হবে, তাহলে আমি বাই এন এর দিকে যাচ্ছি না, আমি মনে করো আমার কাছে সিস্টেমে দুটোই রয়েছে, তাহলে আমি সেটা 2 দিয়ে ভাগ করবো, এগুলো সব স্কোয়ার হয়ে গেছে, দেন তোমাকে ফাইনাল ভ্যালু বলতে হলে এর রুট লাগবে। তখন এই মেথডটা নাম দিচ্ছে, এটা ছিল নর্মাল মিন মিন বার করার মেথড ছিল হচ্ছে এইটা, যে v1 প্লাস v2/2, আর এই মেথডটার ওরা নাম দিচ্ছে রুট মিন স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার করে তার মিন বার করো, মানে দেখো দেখো স্কোয়ার গুলো করেছি, তাদের মিন বার করেছি, দেন তাদের রুট, প্রসেসটার নাম হচ্ছে RMS, রুট মিন স্কোয়ার। অর্থাৎ এটাও একটা অ্যাভারেজ বের করার ধান্দা, মানে টেকনিক। ধান্দাটা হচ্ছে দেখো স্কোয়ার করা কেন ধান্দা, এই নেগেটিভটাকে ভ্যানিশ করে দেওয়াটা ওদের ধান্দা। অর্থাৎ এখানেও একটা ভোল্টেজের ব্যাপারটা বলা হচ্ছে যে হ্যাঁ এই একটা ভোল্টেজ রয়েছে, তো সেই ভোল্টেজটাকে তখন বলছি RMS ভোল্টেজ। অর্থাৎ এটাকে এই এই তখন আমি এটাকে এই টার্মসে বলবো, যেটার ভ্যালুটা হয় দেখো 50/√2, সেইটা হচ্ছে ওর ভ্যালু। অর্থাৎ তোমার এই যে তখন বলছে যে এইগুলোকে কি বলা হবে, তাহলে এই যে এইগুলো হচ্ছে পিক ভ্যালু, এইটা হচ্ছে পজিটিভ পিক ভ্যালু, এটা হচ্ছে নেগেটিভ পিক ভ্যালু। এই যে পিক পিক যে ভোল্টেজ তাকে যদি √2 দিয়ে ভাগ করে দাও তাহলেই তার RMS পাওয়া যায়, অর্থাৎ VRMS, VRMS ইকুয়াল টু পিক বাই √2, এই হচ্ছে কনসেপ্ট। মানে এটা জাস্ট একটা ধান্দাবাজি ছাড়া কিচ্ছু না। কেন না অল্টারনেটিভের ক্ষেত্রে আমার এই যে নেগেটিভটা থাকার জন্য 0 হয়ে যাচ্ছিল, তাই যেন তেন প্রকারে ওই নেগেটিভ ব্যাপারগুলোকে সরাও, তোমার যা হবে ওটাকেও তুমি একটা স্কেলার কন্টেন্ট হিসাবে ধরে নাও, সেই জন্য ওই স্কোয়ারগুলো করা, করে যত নেগেটিভ আছে ওইগুলোকে নেগেটিভ সাইনটাকে উড়িয়ে দাও, দিয়ে তাদের রুটের স্কোয়ার করে দাও, এই হচ্ছে মেথড। তোকে এটাকে বলছে রুট মিন স্কোয়ার মেথড, এটাও একটা অ্যাভারেজ বের করার একটা মেথড, ম্যাথামেটিক্সের মেথড, বহু আগে ইনভেন্ট হয়েছে। সেক্ষেত্রে কি করা হচ্ছে, এই ধরনের ওয়েবফর্মগুলোকে আমরা RMS ভ্যালু দিয়ে কথা বলছি, কারণটা হচ্ছে যে এদের অ্যাভারেজ ভ্যালু সিম্পলি 0, সেই জন্য এদেরকে যখন প্রকাশ করতে হবে যে কত ভোল্টেজ, RMS এ বলতে হবে। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তোমার বাড়িতে কত ভোল্টেজ আছে,
অর্থাৎ তোমার বাড়িতেও দেখো সব প্লাগ, যেখানে তুমি প্লাগ আছে, প্লাগেও দেখো দুটো টার্মিনাল আছে। তুমি যে একটা লাইট লাগাচ্ছ, একটা ফ্যান লাগাচ্ছ, সব জায়গায় তুমি দুটো করে টার্মিনাল পাচ্ছ, এরকম এ এবং বি। আমি যদি প্রশ্ন করি ওর ভিতরে কত ভোল্টেজ আছে, তুমি কত উত্তর দেবে? বলো কত উত্তর দেবে? স্যার আরএমএস ভ্যালুর হিসাবে উত্তরটা দেওয়া দুশো হ্যাঁ, চল্লিশ বা 230 থেকে 240। 230 হোক, 240 হোক, 220 হোক, যেটাই তুমি জানো সেটা বলবে যে এত ভোল্টেজ, 230 ভোল্টেজ আছে। এবার তো আছে তো দুটো টার্মিনাল, 230 ভোল্টেজ বলে মনে হচ্ছে কি 230 ফিক্স আছে? ফিক্স নাই, এর মধ্যে একটা ভীষণ একটা ভোল্টেজ ভ্যারিয়েশন হচ্ছে, যেটাকে আমি আরএমএস মেথডে যখন বলছি, এটা অ্যাকচুয়ালি আমি আরএমএস ভ্যালুটা বলছি তার। তুমি যদি জানতে চাও যে এক্সাক্ট ভ্যালু কত, তখন তুমি দেখো সিম্পলি কি করতে হবে, ভি পিক ইকুয়াল টু দেখো √2টা এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ √2 ইন্টু আরএমএস। মানে তুমি যদি এটা পিক ভ্যালুটা বার করতে চাও যে এই টার্মিনালের মধ্যে পিক ভ্যালু কত হয়, তখন তোমাকে 230 ইন্টু √2 করতে হবে। পাবে দেখো 311 ভোল্টেজ মতো পাবে। অর্থাৎ এই টার্মিনাল দুটোর মধ্যে একবার প্লাস 311 হচ্ছে উইথ রেসপেক্ট টু দিস, এটা রেসপেক্ট এখানে প্লাস 311 যাচ্ছে, আবার তোমার কিছুক্ষণ বাদ, মানে কিছু সময় বাদ, এইটার রেসপেক্টে এখানে চলে আসছে প্লাস 311। অর্থাৎ যখন এটা, স্যার এটা স্যার এটা 325 এলো। হ্যাঁ হ্যাঁ, 325 স্যার এটা। 300, ও হ্যাঁ 220 করলে 311 হয়, হ্যাঁ 325 ঠিকই বলেছে, 220 করলে 311 হয়। তার মানে হচ্ছে তোমার, আমি যেটা বলতে চাইছি যে যখন ধরো এদিকটা পজিটিভ, যখন ধরো এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, তখন ওদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে প্লাস 311। আর যখন এদিকটা নেগেটিভ এদিকটা পজিটিভ, তখন ওদের মধ্যে ভোল্টেজটা মনে করো মাইনাস 311। অর্থাৎ এখানে যেটা আমি দেখাচ্ছিলাম প্লাস 50 থেকে মাইনাস 50, তেমনি আমার বাড়ির যে ভোল্টেজটা সেটা প্লাস 325 থেকে 311 লিখছি, 325 থেকে মাইনাস 325, এর মধ্যে আমার কন্টিনিউয়াস ভ্যারি করে চলেছে। আর ওটাকে আমি আরএমএস ফরম্যাটে বলছি 230 ভোল্ট। ব্যাপারটা ক্লিয়ার হলো সবার কাছে? ওকে, তো তার মানে আমাকে, আমি যখন এই আরএমএস, স্যার হ্যাঁ বলো বলো বলো। যখন হিট হিট প্রডিউস করছে তখন তো আরএমএস ফর্মেই করছে। অ্যাকচুয়ালি আরএমএস ফর্মে করার কিছু নেই, তুমি যে ব্যাপারটা কি বলি, এই আরএমএসটা কেন করা হয়েছে বলো তো? তুমি বেসিক্যালি একটা অ্যাভারেজ ভ্যালু জানতে চাইছো, তাই না? এই যে 230 কথাটা বলছো, এটা কি? এটা একটা অ্যাভারেজ ভ্যালু। অর্থাৎ অ্যাভারেজ ভ্যালু মানে কি? মানে সেকেন্ডে আমাদের এসির এই লাইনটার ফ্রিকোয়েন্সি কত জানো? 50 হার্জ, তোমরা সবাই জানো। 50 হার্জ মানে কি? এই যে উল্টানোটা, অর্থাৎ এই যে এদিকে ছিল আবার এই যে উল্টে গেল, তাহলে এইরকম উল্টাতে সময় লাগে মাত্র 20 মিলি সেকেন্ড, অর্থাৎ 0.02 সেকেন্ড, 0.02 সেকেন্ড লাগে এই দিক থেকে এই দিকে অল্টার করতে। তো সেকেন্ডে 50 বার এরকম একটা উল্টায়, তাহলে এত তাড়াতাড়ি উল্টায়, তাহলে আমি কি ভাববো, যে আমি এটাই ভাববো যে আমি বারবার চেঞ্জ হচ্ছে। এবার এটা তো ফিক্স নয়, এখানেও 325-এ ফিক্স নয়, এটাও মাইনাস 325-এ ফিক্স নয়, এটা ফিক্স নয়। কখনো 350 আছে, কখনো তার থেকে ভ্যালু কমছে, কমতে 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 একসময় জিরো হলো, জিরো থেকে আবার উল্টো দিকে আস্তে 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 বাড়ছে, বাড়তে বাড়তে মাইনাস 325 হলো, আবার আস্তে আস্তে কমতে কমতে জিরো হলো, জিরো থেকে আবার বাড়তে 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 আবার প্লাস 325 হলো, এরকম করে তো চেঞ্জ চলতে থাকে কন্টিনিউয়াস, এরকম করে অল্টার করে যাচ্ছে। তাহলে আমাকে তো যদি বলতে হয়, আমাকে একটা অ্যাভারেজ ভ্যালু টাইপের কিছু বলতে হবে, তখন আমি ওই যে কথাটা দুম করে বলে দিলাম না যে 230 ভোল্টেজ, ওটা হচ্ছে আমি এটাকে ডিসি আকারে প্রকাশ করলাম, যে যদি এটার ইকুইভ্যালেন্ট একটা ডিসি আমরা দেখি, তাহলে তার ভ্যালু হয়ে যাবে 230। অর্থাৎ তুমি যখন 230 ভোল্টেজ আরএমএস বলছো, তখন তোমাকে আর ভ্যারিয়েশনের কথা ভাবতে হবে না, যে একবার পজিটিভ হয়েছে একবার নেগেটিভ হয়েছে, ওই লেভেল আর ভাবতেই হবে না, তো কারণ তুমি তখন এটাকে অ্যাভারেজ একটা ভ্যালু বলে দিয়েছো তার। অর্থাৎ আমার এইখানে যে ওয়েবফর্মটা ছিল, যা চলে গেছে, এই যে এইখানে ওয়েবফর্মটা ছিল, এই যেটা +70 +20 +70 +20 +70 +20, এর মধ্যে এরকম করে ভ্যারি করছিল। তাহলে যে একবার +70 যাচ্ছে একবার +20 যাচ্ছে, তুমি এইটাকে দূর থেকে কিরকম দেখে কি বললে, এইসব ভাবতে হবে না, তুমি একটাই ভ্যালু ভেবে নাও এর মাঝামাঝি, সেটা কত না +45।
তুমি তো ওর ক্ষেত্রে অ্যাভারেজটা এইভাবে করেছিলে, তাই না? তা যখন তোমাকে এইটার অ্যাভারেজ করতে বলছে, কোথায় গেল, এইটার অ্যাভারেজ করতে বলছে, তখন তুমি এই এত এরকম ওয়েব ফর্মটা 325 -325 সেভাবে ভাবার দরকার নেই। তুমি একটাই ভেবে নাও, এই বরাবর আছে 230, ব্যাস। সেটা প্লাস কি মাইনাস দেখারই দরকার নেই, ভোল্টেজটা 230, ব্যাস। তুমি একটা এরকম স্ট্রেট কাট একটা লাইন ভেবে নাও। স্যার বলো। স্যার হুম বলছি স্যার 200, তাহলে 230টা কি করে বুঝবো স্যার? কি করে বুঝবে? ওই যে তোমাকে দেখতে পিকটা মাপতে হবে, পিকটা দেখতে হবে কত, যে তাকে √2 দিয়ে ভাগ করতে হবে। বোঝাতে পেরেছি? মানে পিকটাকে মাপবে, মেপে দেখবে পিকটা কত, এই পিক ভোল্টেজটা কত মাপবে, যে কোথায় উঠছে, তাকে √2 দিয়ে ভাগ করে দেবে, সেটাই হবে তার ইয়ে ভোল্টেজ, আরএমএস ভোল্টেজ। বোঝা গেছে? ঠিক এবার আছে স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার। এবার একটা টার্মিনালে যদি 230 ভোল্টেজ থাকে, আরএমএস ভোল্টেজ থাকে, তাহলে আমি এবার চোখ বুঝে ভাববো যে একটা টার্মিনালে 230 মার্কের এরকম ভোল্টেজ আছে। এবার তুমি যে হিট প্রডিউসের কথাটা বললে, হোক না এবার 230 ভোল্টেজকে ধরে তুমি হিটটা প্রডিউস করো না, অসুবিধা নেই। কারণ সেকেন্ডে 50 বার এটা এদিক ওদিক উল্টাচ্ছে, সেকেন্ডে 50 বার কি হিট কমবে বাড়বে? সেকেন্ডের মধ্যে 50 বার তো হিট কমা বাড়া করবে না, হিট তো তুমি একটাই যা তৈরি হবে একটাই। তাহলে তুমি সেটাকে এই অ্যাভারেজটা রেসপেক্টেই ভাবো না, এই মিন যেটা ভ্যালু বার করেছো, এই মিন ভ্যালুটা রেসপেক্টেই ভাবো। দেখবে হয়তো যেরকম 230 ভোল্টেজ আছে, ধরো এটা যদি 330 হয়ে যায়, এই 230 হয়ে যায়, তখন অনেক গুণ বেশি কারেন্ট, তখন ভোল্টেজটাও বেশি, সেক্ষেত্রে কারেন্টও বেশি, হয়তো হিটটাও বেশি, বা যাই হোক, বা উল্টোটাও হতে পারে, বা ভোল্টেজ পেলে কারেন্টটাও কমতে পারে, সেটা অন্য বিষয়। আমার বক্তব্যটা হলো যে আমি যাই ভাববো, আমি এখন এই VRMS এর রেসপেক্টে ভাববো। আর যখন আমি আরএমএস ভাবছি, আই ডোন্ট হ্যাভ টু বি বদার্ড অ্যাবাউট ওয়েদার ইট ইজ পজিটিভ অর ওয়েদার ইট ইজ নেগেটিভ, কোন জায়গা আছে তোমার দেখার দরকার নেই। সেকেন্ডে 50 বার ব্যাপারটা উল্টাচ্ছে, বুঝতে পারছো? তুমি তুমি দূর থেকে ওটাকে একটাই ভেবে নাও। আচ্ছা, এসি কারেন্টে শক কতজন খেয়েছো? একটু এখানে যারা আছে বলো তো, কারা কারা শক খেয়েছো আজ অব্দি? অনেকেই খেয়েছো আশা করি। ঠিক আছে। হুম যখন খেয়েছো, ফিলিংটা দেখবে এরকম একটা মনে হয় না, মনে হয় না হাতটাকে জোর কাঁপিয়ে দিল, খুব জোর, ফিলিংটা এরকম হ্যাঁ হয় না? স্যার, মনে হয় স্যার জড়িয়ে ধরে নিয়েছে একদম পুরো। না না, ওটা ধোয়ার কথা বলছি না, তোমার হাতটা মনে করো বেকায়দা টাচ খেয়ে গেছে, একটা কিরকম খুব হ্যাঁ স্যার। খুব জোর একটা ভাইব্রেশন হাতের মধ্যে চলে আসে না, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। কাঁপুনি টাইপের। ওই কাঁপুনিটা কি, ওই কাঁপুনিটা হচ্ছে সেকেন্ডে 50 বারের অল্টারনেশনটা। অর্থাৎ কখনো তোমাকে ওটা 325 ভোল্টে শক মারছে, কখনো ওটা 0 ভোল্টে শক মারছে, কখনো তোমাকে -325 শক মারছে, আবার কখনো তোমাকে 0 ভোল্টে শক মারছে। অর্থাৎ তুমি যে শকটা খাচ্ছ সেটা ভ্যারিয়েবল, ওই জন্য ওইরকম ওই ভাইব্রেশনটা বোঝা যায়। এই যে এসির 50 হার্জ, এই 50 হার্জ যে ভাইব্রেট করছে ওয়েভ ফর্মটা, যে কমছে বাড়ছে কমছে বাড়ছে, একবার আঙুলটা ঠেকা, সেকেন্ডে 50 বার, খুব ফাস্ট, আঙুলটা লাগালেই দেখবে যে ভাইব্রেশনটা ফিল করো, ওটা হচ্ছে ওই ফ্রিকোয়েন্সিটা। তুমি যদি ডিসিতে শক খাও কখনো, লাইফে কখনো খেতে যেও না, খুব ডেঞ্জারাস কিন্তু ডিসিতে, একদম মানে টেনে ধরে রেখে দেবে পুরো। ডিসিটা কি হচ্ছে, ধরো ডিসি তুমি 230 ভোল্টে শক খাচ্ছ, মানে এটা যদি ডিসি হয়, ডিসি 230 ভোল্টে শক খাচ্ছ মানে ওখানে ওই রকম কোনো ভাইব্রেশন পাবে না, দেখবে জোর একটা বড় জোর ধাক্কা পাবে। তো সেইটা হচ্ছে ডিসি, মানে ডিসিতে শক খেলে তুমি আলাদা বুঝতে পারবে, আর যদি তুমি এসিতে শক খাও তুমি এই ভাইব্রেশনটা ফিল করতে পারবে। তো যাই হোক আর কি, তো আমার বলার বক্তব্যটা হলো যে এসির ওয়েভ নেচারটা হচ্ছে এরকম, এবং ওকে আমরা নর্মালি এই VRMS মেথডে বলি, ঠিক আছে? ওকে, তো এটা তো ভোল্টেজের কথা গেল, হোয়াট অ্যাবাউট কারেন্ট? কারেন্টটা কি হবে না, কারেন্টেও ব্যাপারটা হচ্ছে ওর ধরনেরই হবে। অর্থাৎ দেখো কি হয়, মনে করো এদিকটা তো, এখানে মনে করো একটা ডিসি সাপ্লাই ছিল, সাপোজ এদিকটা প্লাস এদিকটা মাইনাস, দেন আমি এর সঙ্গে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করেছি, তো কারেন্টটা তোমরা স্বাভাবিকভাবে যেন কারেন্টটা এদিক দিয়ে যাবে, এবং কারেন্টটা যখন এদিক দিয়ে যাবে, যে পরিমাণ কারেন্ট যাবে, সিম্পলি এখানে যে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছো দুটোর অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেইটা বাই ওর রেজিস্ট্যান্স। তো ভিটা তো পজিটিভ, ধরে নাও ভিটা আমি পজিটিভ হচ্ছে ডিসির জন্য, তাহলে ভিটা ফিক্স হয়ে গেলে কারেন্টটা ফিক্স হয়ে যাবে। কিন্তু ভি যদি ভ্যারিয়েবল হয়, অর্থাৎ কখনো এর মধ্যে 70 ভোল্ট হয়, আবার কখনো এর মধ্যে 20 ভোল্ট হয়, আর এটা মনে করো 10 ওহমের রেজিস্ট্যান্স, তাহলে খেয়াল করে দেখো, যখন 70 ভোল্টেজ, তখন এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে 7 অ্যাম্পিয়ার, তাই না? 70/10,
আর যখন ওর ভোল্টেজ 20 তখন ওর ভেতর দিয়ে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে 7 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 7 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার। তখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এর ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তুমি তখন এর গড় ভ্যালু বলে দেবে, বলবে 4.5 অ্যাম্পিয়ার, এরকম একটা বলে দেবে। অর্থাৎ এর 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 ভোল্টেজটা তখন তুমি অ্যাভারেজ ভোল্টেজটা বলে দেবে 45, আর কারেন্টটা বলে দেবে 4.5 অ্যাম্পিয়ার, এভাবেই বলবে তুমি। কিন্তু এটা নিয়ে সমস্যা ছিল না, সমস্যা হচ্ছে যখন এখানে তুমি রিয়েল এসি দিচ্ছ, অর্থাৎ একবার +70 তো আরেকবার -70। ধরো একবার +70 আর একবার হচ্ছে -70। তো যখন +70 তখন দেখো কারেন্টটা যাচ্ছে 7 অ্যাম্পিয়ার এদিক দিয়ে। আর যখন -70 হয়ে গেল তখন খেয়াল করে দেখো, তখন টার্মিনাল দুটোই চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এইটা হয়ে গেছে পজিটিভ, এইটা হয়ে গেছে নেগেটিভ। সেক্ষেত্রে কারেন্টটা পুরো উল্টো দিকে যেতে শুরু করবে। এই দিকে যাবে কারেন্টটা, এই দিক দিয়ে যাবে কারেন্টটা। এবং কারেন্টটা কত যাবে তখন -7/70/10 মানে 7 অ্যাম্পিয়ারে যাবে, কিন্তু কারেন্টটা যাবে উল্টো দিকে, অর্থাৎ এখানে হয়ে যাবে -7 অ্যাম্পিয়ার। তাহলে +7 -7 +7 -7 এই আকারে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখন ইয়ে করি, মানে কি বলে, অ্যাকচুয়ালি এই ওয়েব ফর্মটার নাম, মনে করো তোমার বাড়ির একটা ওয়েব ফর্ম নিয়েছি আমি, মানে এটা তো আমি তোমাদের বোঝানোর জন্য দেখালাম। এবার মনে করো তোমার বাড়ির কিছু একটা সার্কিট নিয়েছো, যেখানে স্কোয়ার ওয়েব ফর্ম নেই, যেখানে সিম্পলি তোমার সাইনোসয়েডাল ওয়েব ফর্ম আছে। তো সেখানে এরকম হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, দেখো ভোল্টেজ যদি স্কোয়ার ওয়েভ হয়, কারেন্টটাও স্কোয়ার ওয়েভ হবে যদি পিওর রেজিস্ট্যান্স থাকে। সেরকম ভোল্টেজটা যদি তোমার মনে করো এই ভোল্টেজটাও তোমার সাইনোসয়েডাল ছিল, হ্যাঁ, এটা ভোল্টেজ ওয়েভ ফর্মটা সাইনোসয়েডাল ছিল, সেক্ষেত্রে কারেন্টটাও দেখবে একদম পুরো সাইনোসয়েডাল হয়ে যাবে, সেম একদম ওকে পুরো ফলো করবে। অর্থাৎ ও যখন পজিটিভ, ও তখন অর্থাৎ ও যখন পজিটিভ, দেখো ও তখন পজিটিভ, কারেন্ট ভোল্টেজ যখন নেগেটিভ, কারেন্টটাও নেগেটিভ, একদম ওকে ফলো করে চলবে। আমি আঁকাগুলো বাজে করে রেখেছি, একটু ভালো করে ভেবে নাও যে আমার যেরকম ভোল্টেজ আমার সেরকম অ্যাকর্ডিংলি আমার কারেন্টটাকে ফলো করে চলবে। তার মানে আমার যদি ভোল্টেজকে আরএমএস এ এক্সপ্রেস করার দরকার হয় VRMS, তাহলে আমার কারেন্টটাকেও কিন্তু আমাকে আরএমএস এ এক্সপ্রেস করতে হবে IRMS। একই ব্যাপার, কারেন্টের যে পিক ভ্যালু, সেই পিক ভ্যালুকে √2 দিয়ে ভাগ করলে আমি আরএমএস ভ্যালু পেয়ে যাই, ব্যাস। বোঝা গেছে ব্যাপারটা? তো এই যে যেটা আমি বলতে চাইছি, ভ্যালুটা, মানে আমি যে ভ্যালুগুলো, এই যে আরএমএস ভ্যালু বা যাই ভ্যালু, আমি এখন কথাটা বলি, তা তোমাদের সবার মনে একটা প্রশ্ন এই মুহূর্তে আসা স্বাভাবিক, মানে যতটা পড়া হয়েছে, যেহেতু তোমরা পড়েছো, মিটারগুলো পড়েছো, তাহলে মিটার থেকে একটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসার কথা, যে স্যার মনে করুন আপনার এই ভোল্টমিটারটা আমার এসি ভোল্টেজ মাপতে পারে। এটা এর নিচে একটা এরকম ঢেউ খেলানো দেওয়া আছে, ঢেউ খেলানো দেওয়া মানে ওটা এসি ভোল্টেজ মেজার করার কথা বলেছে। এর নিচে নয়, ওপরে দেওয়া থাকে অ্যাকচুয়ালি, যাই হোক। এবং ধরো এইখানে আমার কাঁটা আছে, এইটা আমার 0 দাগ, আর এইটা আমার 300 দাগ। ঠিক আছে, 0 দাগ 300 দাগ, মাঝখানে অনেকগুলো ধরুন স্কেল কাটা আছে। এবার এখানে কি আছে, কাঁটা আছে, সেই কাঁটাটা আমাকে তখন তোমরা এই প্রশ্নটাই করতে পারো যে স্যার এটাই কি, যদি ভোল্টেজটা একবার আপনার বক্তব্য অনুযায়ী ধরুন একবার আচ্ছা 300 নয়, মনে করো এটা 500 অব্দি আছে, হ্যাঁ, এটা 500 অব্দি মেজার করতে পারে, তাহলে ভোল্টেজটা একবার 325 হচ্ছে, +325, আর একবার হচ্ছে -325। সেকেন্ডে এটা 50 বার অল্টার করছে, এক সেকেন্ডে 50 বার এটাকে অল্টার করছে। তাহলে কাঁটাটার অবস্থা কি হবে? যদি এটা 500 হয় তাহলে 325, মনে করো এরকম একটা জায়গায় 325, তাহলে কাঁটা কি একবার এখানে, আর ধরো তুমি জিরোর এদিকে তো আসতে পারছে না, ধরো জিরোর এদিকটা ধরো এখানে এসে ঠেকে গেছে, কারণ এখানে একটা স্টপার আছে, ঠেকে আছে, তাহলে সেকেন্ডে 50 বার কি কাঁটাটা এখানে ভাইব্রেট করতে থাকবে? মানে কাঁটাটাকে কি আমি দেখতে পাবো না, ও কি সবসময় এরকম নড়তেই থাকবে?
তোমাদের কি মনে হয়? কাঁটাটা সে কাঁটাটা নড়বে না ওইখানে, মানে থেমে হিলবে, নিজে নিজে কাঁপবে স্যার। কাইন্ড অফ দ্যাট, সেরকমই হবে। কারণটা হচ্ছে কাঁটাটা চাইলেই সেকেন্ডে 50 বার এরকম করে ভাইব্রেট করতে পারে না। তার একটা বড় কারণ তোমাদের অলরেডি জানানো আছে। এইখানে কিন্তু একটা জিনিস দেওয়া ছিল, ড্যাম্পিং টর্ক। ড্যাম্পিং টর্ক কি জিনিস সে আমি অলরেডি অনেক আগেই বলে দিচ্ছি তোমাদের। ড্যাম্পিং মানে যেটা হ্যাঁ বেসিক্যালি, স্যার। হ্যাঁ, তাহলে সেই ড্যাম্পিং টর্কটা থাকার জন্যই কি হবে, ওই কাঁটাটা অত তাড়াতাড়ি ভাইব্রেট করতেই চাইবে না। ও এই 325 আর -325 একটা অ্যাভারেজ ভ্যালু নেওয়ার চেষ্টা করবে। অ্যাভারেজ ভ্যালু বলতে কত, ধরো এখন 230 টাইপের। এবং শুধু তাই নয়, বক্তব্যটা হলো তোমাদের কিছুদিন আগে বিভিন্ন রকম মিটার পড়িয়েছিলাম, মুভিং আয়রন পড়িয়েছি, পিএমএমসি পড়িয়েছি। তো দেখো সেখানে পড়িয়েছিলাম যে পিএমএমসি ইনস্ট্রুমেন্ট ডিসিতে ইউজ করা যায়, এসিতে ইউজ করা যায় না। কারণ ওক্ষেত্রে কি হবে, টার্মিনালের যে টার্মিনালটা চেঞ্জ হয়ে যাবে এসির ক্ষেত্রে, কাঁটাটা পুরো উল্টো দিকে ঘুরে যাবে। কিন্তু মুভিং আয়রন পড়েছিলে, ওখানে তোমরা দেখেছিলে যে এসির, যদি এসি দেওয়া হয় এবং টার্মিনাল দুটো বারবার চেঞ্জ করা হয়, তাও কাঁটা কিন্তু একদিকেই থাকবে। তো কাজেই এটা যদি এসি মেজারমেন্ট করতে পারে মিটারটা, তাহলে এটা অবশ্যই মুভিং আয়রন টাইপ একটা মিটার। প্রথম কথা, মুভিং আয়রন টাইপ একটা মিটার। দ্বিতীয় কথা হচ্ছে মুভিং আয়রন তো বটেই, এবং দ্বিতীয় হচ্ছে যে এর মধ্যে ড্যাম্পার বারটা থাকার জন্য কি হবে, এটা খুব ফাস্ট এরকম অল্টার করতে থাকবে না। ও 325 এবং এই 0 তার একটা মাঝামাঝি জায়গায় দেখবে এইরকম জায়গায় কাঁটাটা দাঁড়িয়েছে অ্যাকচুয়ালি। এবার মিটারটাকে ক্যালিব্রেট করা দরকার পড়বে। যারা মিটারের মেকার ওরা জানে যে যদি 325-এর পাল্লা আসে, তার মানে আমাকে 230 দেখাতে হবে, তাই না? যদি 325-এর পাল্লা এই মিটারের মধ্যে দেওয়া হয়, তাহলে কাঁটা যেন 230-এ শো করে। ওরা অ্যাকর্ডিংলি স্ক্রুটাকে চেঞ্জ করলো, স্প্রিংটাকে ততটা টাইট করলো বা এ করলো, দিয়ে এইরকম একটা পাল্লা প্লাস তো 325 থেকে -325 এর মধ্যে চার্জ করে দেখলো যে কাঁটাটা খুব একটা জায়গায় দাঁড়িয়ে খুব স্লাইডলি ভাইব্রেট করছে, এবং ওর ভাইব্রেশনটা প্রায় বোঝাই যাবে না বিকজ অফ দিস ড্যাম্পিং টর্ক। তুমি আপাতত দেখবে যে কাঁটাটা এক জায়গায় স্থির আছে, যেখানটা স্থির আছে ওখানটা তুমি পেনে করে 230 লিখে দাও, ব্যাস। এবার থ্রু আউট ক্যালিব্রেশন করে নাও, রেঞ্জ বাড়াও, দেখে নাও কোথায় কাঁটা দাঁড়াচ্ছে, দেখে দেখে স্কেলটা ডিজাইন করে নাও, তাহলে তোমার এসি মিটার তৈরি করা কমপ্লিট। এবং এই মিটার কি করবে, তুমি যে ভ্যালুটাই তুমি পাঠাবে তার আরএমএস ভ্যালুটাই ও কিন্তু দেখাবে, ওটা এইভাবেই তৈরি। এবং বাস্তব ঘটনা হচ্ছে একটা কারেন্টের একটা টার্মিনাল, এই টার্মিনালটা এসির ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয়, তাহলে এই প্লাস থেকে মাইনাস আর মাইনাস থেকে প্লাস, এই অল্টারনেশনটা সেকেন্ডে 50 বার হতে পারে। কিন্তু পৃথিবীতে এমন কোনো ইলেকট্রোম্যাগনেট নেই বা এরকম স্প্রিং দেওয়া দেওয়া অ্যারেঞ্জমেন্ট নেই যারা সেকেন্ডে 50 বার এরকম করে মুভ করতে কাঁপতে পারে, সম্ভব না। ও কিন্তু এই দুটোর মধ্যে যেটা অ্যাভারেজ মার্কা পাবে, মানে যে স্কোয়ার করে যে অ্যাভারেজে যে 230 হয়, সেই ভ্যালুটাই ও কিন্তু দেখিয়ে দেবে। মানে অ্যাভারেজ যেটা টর্কটাও পাবে, কারণ এটা হচ্ছে মুভিং আয়রন। মুভিং আয়রনে তোমরা দেখেছিলে একটা আয়রনের টুকরো ভেতর দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, তো ওর ওর একটা এর উপর যে ফোর্সটা, এই ভ্যারিয়েশন অফ ভোল্টেজের জন্য এর ফোর্সটাও চেঞ্জ হবে। ও চাইবে নড়তে, কিন্তু অত তাড়াতাড়ি নড়তে পারবে না। ও দুটোর মধ্যে একটা অ্যাভারেজ ভ্যালু যেটা মোটামুটি ওরকম জায়গা থেকে, দুটো নয় মানে এই যে প্লাস স্যার 325। স্যার হুম। স্যার তাহলে যখন আমি এসির জন্য মুভিং আয়রন মিটারটা তৈরি করবো, হ্যাঁ, তখন হুম। এটাতে কি মানে ডিসি মাপা হয় অবশ্যই মুভিং আয়রনে, কিন্তু ওইটাতে কি সেই মুহূর্তে ডিসিও মাপতে পারবো? না, মানে এইখানে একটা এরর থেকে যাবে। তুমি যদি ডিসি মাপতে যাও, ডিসি তো সেখানে পিক, ডিসি তো আর পিক আরএমএস বলে কিছু হয় না। ডিসির একটাই ভ্যালু হয় এই ভ্যালুটা। তো তার জন্য যে ভ্যালু, সেই ভ্যালুটা যেন কাঁটার ধরো একটু দূরে গিয়ে দাঁড়াবে। ও আচ্ছা, তুমি বলছো যে ইউনিভার্সাল মিটার সম্ভব কিনা, তাই তো? মানে একই মিটারে ডিসি এবং এসি মাপা সেম দেখা হ্যাঁ দেখাবে হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ সেটা। হ্যাঁ, কারণ ওইভাবে। এসিতে যখন মাপবো তখন এসির অ্যাভারেজ ভ্যালু আলাদা, ডিসির অ্যাভারেজ ভ্যালু আলাদা হবে, না, তখন আবার ডিসি তো অ্যাভারেজ ভ্যালু বলে কিছু মানে, ও পালসেটিং ডিসি হলে হবে না। হ্যাঁ এটাই ভাবছি আমি, পালসিং হিসেবে ভাবতে লেগেছি। ও তাহলে আচ্ছা, তাহলে আবার আমি, তো নতুন করে ক্যালিব্রেট করতে হ্যাঁ হ্যাঁ লাগতে হ্যাঁ হবে, হ্যাঁ 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 হ্যাঁ, গন্ডগোল হয়ে যাবে অনেক কিছু। ঠিক 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 ঠিক। যদি পালসেটিং ডিসি হয়, পালসেটিং ডিসি তুমি মাপতে পারবে না, ঠিক আছে? পালসেটিং ডিসি যেটা মাপবে, মেজারমেন্ট এরর আসবে। কারণ যে মিটারটা তুমি 230 গায়ে লিখে দিয়েছো, ওটা ওর যে আরএমএস ভ্যালু সেইটা দেখেই ওটা ক্যালিব্রেট করা হয়েছে, ওকে ওই পালসেটিং ডিসি মাপার জন্য ক্যালিব্রেট করা হয়নি।
ঠিক আছে? সেই জন্য কি হয়, এই দেখো আমরা প্রধানত বিভিন্ন রকম ওয়েভফর্ম থাকতে পারে। স্কোয়ার ওয়েভ একরকম হতে পারে, তোমার ট্রায়াঙ্গুলার ওয়েভ একরকম হতে পারে, বিভিন্ন হতে পারে। ঠিক আছে? তো যেটা করা হয় সেই জন্য যে কোনো জেনারেলাইজ একটা মিটার ওইটা করতে পারে না। যদি তোমাকে ফিক্সড ডিসি মাপতে হয়, এই যে ফিক্সড ডিসি, এই যে ওয়েভফর্মটা দেখাচ্ছি, এইটার জন্য আলাদা মিটার ডিজাইন করা হয়েছে, আরএমএস মাপার জন্য আলাদা মিটার ডিজাইন করা হয়েছে, আর মোর ওভার ওই যে পালসেটিং ডিসি ওদের ভোল্টেজ মাপার জন্য কোনো মিটার তৈরি করা হয়নি। যেটা করতে হয়, পালসেটিং ডিসির যদি মেজারমেন্ট বা কিছু করতে হয়, তোমাকে ওই যন্ত্রের সঙ্গে এই অসিলোস্কোপ যন্ত্রটাকে লাগাতে হয়, লাগিয়ে দেখে নিতে হয় তাদের আপার ভ্যালু লোয়ার ভ্যালু কত, দেখে নিতে হয়। দেখার পর তুমি একটা ইয়েতে আসতে পারবে যে হ্যাঁ এই হচ্ছে ভ্যালু আমার। কারণ কি সেকেন্ডে এই যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটা সেকেন্ডে 50 বার, কি ধরো কিলো হার্জ, মেগা হার্জ, গিগা হার্জ রেঞ্জে রয়েছে, মানে 0.1 2 3 4 5 6 এত সেকেন্ড, বুঝতে পারছো? কত ছোট্ট ফ্র্যাকশনের মধ্যে কিন্তু এটা অল্টার করতে পারে, আরো বেশি অল্টার করতে পারে। তো সেটা তো চোখে দেখা সম্ভব, মানে তুমি তো মিটারে ধরতেই পারবে না, চোখে দেখাও সম্ভব না। একমাত্র এটাই হচ্ছে একটা এমন যন্ত্র, এই যে যন্ত্রটা দেখিয়েছি তোমাদের, এইটা হচ্ছে একটা এমন যন্ত্র যেখানে একদম পুরো ক্লিয়ার কাট সবকিছু দেখা যায়, যে কত সময় অন্তর ওটা অল্টার করছে, কোন ভ্যালুতে কোন ভ্যালু অল্টার করছে, কিভাবে করছে, সব দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, এসি ফান্ডামেন্টাল বলতে আমার 2 থেকে 3 দিন লাগবে, আজকে আমি একটুখানি বললাম। ঠিক আছে? আহ, বললাম, এবং পরবর্তী 5 মিনিট তোমাদেরকে আমি এই যন্ত্রটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো দেখো যে এসি যখন মেজারমেন্ট করছি কিরকম কিরকম করে জিনিসগুলো দেখা যাচ্ছে সেটা দেখিয়ে দিই। স্কোয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, সব রকম ওয়েভ ফর্ম আমি একটু দেখিয়ে দিচ্ছি। 5 মিনিট লাগবে। পাওয়ারগুলো কই, ফাংশন জেনারেটরটা কোথায় গেল, সিগন্যাল জেনারেটর, আর হচ্ছে অসিলোস্কোপ লাগবে। এক সেকেন্ড, হ্যাঁ আমি এগুলোকে অফ করে দিই একটু। দেখো প্রথম একটা আমি, দেখতে পাচ্ছ সবাই আশা করি, প্রথম একটা আমি সাইন ওয়েভ দিয়েছি। ঠিক আছে? একটা বিশেষ একটা সাইন ওয়েভ এখানে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে সেই যন্ত্রটা, যে যন্ত্রটার কথা তোমাদেরকে আমি বলছিলাম। দেখো তোমরা একটা দেখতে পাচ্ছ যে সবসময় একটা রানিং সাইন ওয়েভ এখানে চলছে। ঠিক আছে? এবং এই যে সাইন ওয়েভটা চলছে, দেখো সাইন ওয়েভের একটা পিক ভ্যালু আছে, একটা লোয়ার ভ্যালু আছে। তো এগুলোকে মেজারমেন্ট করা যায়, মেজারমেন্টের পদ্ধতি একটা পুরো একটা অন্য পদ্ধতি আছে। পদ্ধতিটা অ্যাকচুয়ালি ল্যাবে না দেখালে এই জিনিসটা, এই যন্ত্রটা যতক্ষণ আমি ল্যাবে না দেখাবো তার আগে বোঝা সম্ভব না। হ্যাঁ স্যার, ওদেরও হ্যাঁ, তো ল্যাবে যখন দেখাবো তখন ব্যাপারটা ক্লিয়ার হতে পারবে যে জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানে কিভাবে কি হচ্ছে বা না হচ্ছে। তো লেভেল ট্রিগার করে দিই, হ্যাঁ। তো এই যন্ত্রটার ভেতর দিয়ে তোমার ওয়েব ফর্ম এবং তার নেচার সবকিছু পরিষ্কার ক্লিয়ারলি দেখা যায়, যে এই সময়টা কত, ইভেন এই যে সময় কত সময়ের মধ্যে এটা হচ্ছে না হচ্ছে সবকিছু দেখা যায়। ঠিক আছে?
ধরো আমি এটাকে, এটা সাইনোসয়েডাল আছে, এর মধ্যে স্কোয়ার ওয়েভ ফর্ম দিলাম। আচ্ছা এটা হচ্ছে তোমার, দেখো দেখতে পাচ্ছ ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্ম দিয়েছি, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা সটুথ ওয়েভ ফর্ম দিয়েছি, ঠিক আছে। আর এইটা হচ্ছে দেখো স্কোয়ার ওয়েভ ফর্ম, যে স্কোয়ার ওয়েভ ফর্মের কথা তোমাদের বলছিলাম আমি। তার মানে দেখো এই যে এই যন্ত্রটা একটা এমনই যন্ত্র যার ভেতর দিয়ে দু রকমই, অর্থাৎ পালসেটিং ডিসি হোক বা এসি হোক, এবং ডিসি তুমি যদি প্লেন ডিসি দাও দেখো ডিসিও দেখা যাবে। এখানে ডিসি দেওয়ার অপশন মনে হয় নেই, এই যন্ত্রটাতে নেই, আমি ডিসি একটা সাপ্লাই লাগালে দেখা যেত, ঠিক আছে। এবার এই যে দেখতে পাচ্ছ এই ওয়েভ ফর্মটার, ধরো বুঝতে পারছো যে একবার পজিটিভে গেছে একবার নেগেটিভে গেছে, এবং একটা পার্টিকুলার টাইম অন্তর ওটা অল্টার করছে। তো চাইলে এটাও চেঞ্জ করা যায়, যেটাকে বলে ফ্রিকোয়েন্সি। দেখো ফ্রিকোয়েন্সিটাও চেঞ্জ করা যায়, এটা ফ্রিকোয়েন্সি আছে তো, দেখো ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, ও এটা এটা কমে গেল। দেখো এটা ফ্রিকোয়েন্সি কমালে দেখো অনেক অনেক ওয়েভ ফর্মটা এরকম ইয়ে হয়ে যাচ্ছে। আমি এটাকে আরো ছোট করে দেখাই, আর ফ্রিকোয়েন্সি যদি বাড়াই দেখো এটা আরো আরো সংকীর্ণ হয়ে যাবে। এটা ফ্রিকোয়েন্সি দেখো অনেক বাড়িয়ে দিয়েছি, আর ফ্রিকোয়েন্সি যদি কমাই দেখো এটা এইভাবে কমবে। দেখো এটা একদম ফ্রিকোয়েন্সি কমিয়ে দিয়েছি, ঠিক আছে। অ্যাম্পলিটিউডটা কমা, এটা এটা দিয়ে অ্যাম্পলিটিউড কমানো যায়। তো একটা এসি ওয়েভ ফর্ম তার কোনটা অ্যাম্পলিটিউড, পিক, ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলোকে পরের দিন বলবো। সেইগুলো বলার পর তোমাদেরকে অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ারের ধারণা দেবো। সেইগুলো বলার পর তারপর আমরা চ্যাপ্টার শুরু করতে পারবো, ঠিক আছে। এই যন্ত্রটা অ্যাকচুয়ালি দেখো এটা এটা সিমুলেশন, এটা সফটওয়্যারে চলছে এই যন্ত্রটা। এই সফটওয়্যারে চলা যন্ত্রটাকে নিয়ে মানে কাজ এখন বুঝতে পারবে না যতক্ষণ না তুমি ওই বড় যন্ত্রটা ধরাবো। তো আশা করি কলেজ খুলে গেলে তোমাদেরকে এই যন্ত্রটা চোখের সামনে দেখাবো, এবং দেখালে ওটা ধরতে পারবে যে কিভাবে জিনিসটা কাজ করে, ঠিক আছে। এবং কিভাবে আপার ভ্যালু লোয়ার ভ্যালু দেখতে পাওয়া যায়, সব দেখতে পাওয়া যায় এগুলোতে। আচ্ছা, যে জিনিসগুলো আজকে বললাম এখান থেকে কোনো প্রশ্ন বা কিছু কারো নেই তো মোটামুটি? বেশ, আমি আরো দুটো দিন পড়াই, তারপর একবার প্রশ্নগুলো একবার মনের মধ্যে গ্যাদার করো, তারপরে বলো, ঠিক আছে। কারণ এসি জাস্ট আজকে আমি এসি সম্পর্কে একটা বেসিক ধারণা, আমি জানি হয়তো তোমরা এটা অনেকেই জানো, স্টিল আমি বলেছি, কারণ আমি এসি ফান্ডামেন্টালস এর উপর 2-3টে ক্লাস নেবো, তারপর আমি মেন পাওয়ার ব্যাপারটাই ঢুকবো। কারণ এরপরে তোমাদের আছে পাওয়ার মেজারমেন্ট, যেখানে অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার কি জিনিস না জিনিস, সেই জিনিসটাকে জানতে হবে, জানার পর তুমি তার মেজারমেন্টটা করতে পারবে, ঠিক আছে। ওকে, তাহলে এমনি কারো কিছু আর বলার নেই, অ্যাটেন্ডেন্স তো হয়েই গেছে। আচ্ছা, থ্রি ফেজটাও তো আছে স্যার, মানে আছে তো, আছে তো, সিপাহি মেজারমেন্টও আছে। হুম। কজন এখনো সবার হয়েছে? 11, হ্যাঁ এবার হয়ে যাচ্ছে সবকটা। বেশ ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক মোটামুটি, আর কারো কিছু বলার নেই তো? তাহলে আমি স্টপ করছি।